নমস্কার, রাইস এডুকেশনের তরফ থেকে আমি রূপক দত্ত। আমার সাথে আজকে আছেন প্রদীপ কোলে স্যার এবং অর্ক দে স্যার। অনেকেরই 10 এবং 12-এর বোর্ড এক্সাম শেষ হয়েছে বা আগামী দিনে হবে। তো তোমরা অনেকেই সিদ্ধান্ত নিয়েছো কি বিষয় নিয়ে আগামী দিনে পড়াশোনা করবে। কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েছো আর্টস, সায়েন্স কি কমার্স, কেউ বিবিএ বা বিসিএ বা কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়বে। তোমাদের অভিভাবকরাও তোমাদের এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কেন এই সিদ্ধান্ত? সবারই একটাই লক্ষ্য, জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল হওয়া। তো প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরি না বেসরকারি চাকরি? আমরা সকলেই জানি সরকারি চাকরি সবসময় বেসরকারি চাকরির তুলনায় এগিয়ে থাকে। যেমন আমরা কোভিডের সময় দেখেছি, যারা সরকারি চাকরি করতেন তাদের এখনও চাকরি সুনিশ্চিত আছে, কিন্তু যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করতেন তাদের অনেকেরই সেই সময় চাকরি চলে গেছিল, তাদের জব লস হয়েছিল। সরকারি চাকরির সাথে বেসরকারি চাকরির যদি আমরা পার্থক্য দেখি, তাহলে সবসময় আমরা দেখব সোশ্যাল প্রেস্টিজ, সিকিউরিটি অর্থাৎ জব সিকিউরিটি, একটা নির্দিষ্ট সময়ের অফিস আওয়ার্স, ফ্যামিলি লাইফ, এছাড়া বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্সেস, যেমন মহার্ঘ ভাতা, হাউজিং অ্যালাওয়েন্স, এরকম অনেক অ্যালাওয়েন্স থাকে। ফ্যামিলি লাইফে একটা স্টেবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সরকারি চাকরিকে সবসময় বেসরকারি চাকরি থেকে এগিয়ে রাখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, 10 অর্থাৎ ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা পাশ করার পর আদৌ কি সরকারি চাকরির সুযোগ সুবিধা আছে? গভর্নমেন্ট জবের কি কোনো স্কোপ আছে? সেই বিষয়ে আমাদের আজকে একটা ব্রিফ ডিসকাশন হবে। সেই ডিসকাশনের জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রদীপ কোলে স্যার এবং অর্ক দে স্যার। আমরা প্রদীপ কোলে স্যারকে রিকোয়েস্ট করব যে 10th এবং 12 এক্সাম পাস করার পর কী ধরনের সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায়, তাদের সিলেবাস কি, তার একটা সংক্ষিপ্ত আলোচনা অংশ নিতে। প্রদীপ কোলে স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। অলরেডি তোমরা শুনেছো যে এই যে 10th স্ট্যান্ডার্ডের পরে বা 12 স্ট্যান্ডার্ডের পরে তোমাদের সরকারি চাকরির সামনে স্কোপ আছে, স্যার অলরেডি বললেন। দেখো, একটা জিনিস তো এটা ক্লিয়ার যে আসলে আমরা যখন এডুকেশন আমাদের যে এডুকেশনটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যায়, আফটার 10th, তারপরে 12, তারপরে গ্র্যাজুয়েশন করি, তারপরে মাস্টার্স করি, এর পেছনে যেমন দেখো অ্যাকাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়। একই সাথে আমরা যারা আমাদের এরকম ধরো ভারতবর্ষে যারা বাস করি, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও এই উদার অর্থনীতির যুগেও আজও কিন্তু সরকারি চাকরির যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু অপরিসীম। তার কারণ অলরেডি স্যার বলেছেন যে প্রেস্টিজ, সিকিউরিটি এবং আগামী দিনের স্টেবিলিটি, এই যে তিনটে কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো অটোমেটিক্যালি আমরা দেখে নিই আজকের এই আলোচনাতে যে সত্যি 10th স্ট্যান্ডার্ডের পরে কিছু পরীক্ষা আছে কিনা বা 12 স্ট্যান্ডার্ডের পরে কিছু পরীক্ষা আছে কিনা। যাদের মনে হচ্ছে, যারা তোমরা অলরেডি 10 স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছো, 12 স্ট্যান্ডার্ড যারা পরীক্ষা দিয়েছো বা যাদের পরীক্ষা শেষ হতে চলেছে, তাদের মনে হচ্ছে তাদের এখন ডেফিনেটলি তোমাদের এটা স্বপ্ন দেখার বয়স, তোমাদের ডেফিনেটলি মনে হবে আগামী দিনে এই জায়গায় যাব। কিন্তু খুব রূঢ় বাস্তব হচ্ছে, একই রকমভাবে বারবার বলছি যে এই যুগে দাঁড়িয়েও যে আফটার গ্র্যাজুয়েশন, আফটার মাস্টার ডিগ্রি যখন তোমরা ফেরত আসবে এই সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য, তখন কিন্তু তোমরা ওই 10th স্ট্যান্ডার্ডের যে পরীক্ষা, সেই পরীক্ষা দেবে, ওই 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা দেবে। তাহলে কেন নয় এখন থেকে? চলো না এখন থেকে আমরা প্রিপারেশানটা নিই, এবং এই প্রিপারেশানটা নিতে নিতেই আমাদের অ্যাকাডেমিক পার্ট, যদি আমাদের ইচ্ছে থাকে আমরা গ্র্যাজুয়েশন করব, আমরা মাস্টার ডিগ্রি করব, আমরা আদার্স কিছুতে যাব, আমরা কিন্তু সেই জায়গাটাও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ প্রাথমিক যে শর্ত আমাদের মতন দেশে, প্রাথমিক শর্ত হচ্ছে যে আর্থিক যে একটা পরিকাঠামো, সেই পরিকাঠামোটাকে ঠিক রাখা, এবং সেই উদ্দেশ্য যদি তোমাদের থেকে থাকে এবং তার সাথে যদি তোমরা চাকরি করতে করতেও কিন্তু তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনা করার স্কোপ, সেই স্কোপটা কিন্তু পাচ্ছ। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে নতুন এডুকেশনাল পলিসি ভারতবর্ষের গভর্নমেন্ট নিয়েছে, সেই গভর্নমেন্টের ভারতবর্ষের এই নতুন এডুকেশনাল পলিসি ওয়াইজ তোমরা কিন্তু সরকারি কর্মরত বা বেসরকারি কর্মরত অবস্থাতেও তোমাদের এডুকেশনটাকে ঠিকঠাক মতনভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। তাই চলো এক ঝটকা আমরা দেখে নিই যে 10th স্ট্যান্ডার্ড এবং 12 স্ট্যান্ডার্ডের কী পরীক্ষা তোমরা দিতে পারবে এবং কি তার সিলেবাস, কি তার পড়াশোনা করতে হবে। আরও একটা জিনিস বলে দিই, কেন তোমরা এখনই প্রিপারেশান স্টার্ট করবে। কারণ 10th স্ট্যান্ডার্ড হোক, 12 স্ট্যান্ডার্ড হোক, গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড, যেগুলো আগামী দিনে তোমরা পরীক্ষা যদি সরকারি দেবে, তার কিন্তু মেইন যে সিলেবাসটা,
তার 85% কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সিলেবাস, এবং সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সিলেবাসের রেসপেক্টেই তোমাদেরকে কিন্তু আগামী দিনে পড়াশোনা করতে হবে। এবং তোমরা যে জিনিসগুলো এখন তোমাদের ব্রেনের মধ্যে আছে তোমাদেরকে সেগুলোকে কিন্তু আবার রিভিজিট করতে হবে। তাই এই রিভিজিট করে টাইম ওয়েস্ট না করে চলো আমরা এখন থেকে প্রিপারেশন নিই এবং একটার পর একটা পরীক্ষা দিতে থাকি। দেখো ডেফিনেটলি আমরা ক্র্যাক করতে পারবো। চলো প্রথমে দেখে নিই কী আছে আমাদের 10th এবং 12th স্ট্যান্ডার্ডের যে পরীক্ষাগুলো তার রেসপেক্টে কী কী পরীক্ষা আছে। অর্ক স্যার একটু দেখেন। একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল সিএইচএসএল, যেটা আমরা বলি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা দেখো 12th স্ট্যান্ডার্ড এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর, এই তিনটে পরীক্ষা আমরা 12th স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছি। এরপরে দেখো মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদার। হ্যাঁ একটু আমি এখানে বলি, দেখে নাও এই যে আমরা খুঁটিনাটি জিনিসগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এই যে সিএইচএসএল এর যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ সেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা দিচ্ছ। আচ্ছা বলো তো এখানে কীভাবে পরীক্ষা হয় তার স্টেপটা বলে দিই। কিচ্ছু না, দুটো টিয়ারে পরীক্ষা হয়, টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1-এ কী কী আছে? টিয়ার 1-এ 4টে পার্ট, 4 × 25 কোয়েশ্চেন, অর্থাৎ 100 কোয়েশ্চেন থাকে, 200 মার্কস। কী থাকে? একদম মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে ম্যাথস তোমরা করে এসছো সেই ম্যাথস থাকে 25 কোয়েশ্চেন, এমসিকিউ নেচার, জাস্ট অবজেক্টিভ কোয়েশ্চেন থাকে কি 25 ইংলিশ গ্রামার, তোমরা এই 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত যে ইংলিশ গ্রামার পড়েছো সেই গ্রামার থাকে কি 25 জেনারেল ইন্টেলিজেন্স। এই যে জেনারেল ইন্টেলিজেন্স টার্মটা তোমাদের জন্য নতুন টার্ম, যারা অলরেডি মানে একাডেমিক পার্টে 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ড যারা সবাই পরীক্ষা দিয়েছো, জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু তোমরা ছোটো থেকেই করে আসছো, মানে এমন নয় যেটা নতুন কোনো সাবজেক্ট, আসলে তোমরা ছোটো থেকে করে এসছো, অন্যভাবে করে এসছো। তাহলে সেই জায়গাতে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, খুব সহজ সহজ কোশ্চেন কিছু, তার মধ্যে থাকে কোডিং ডিকোডিং, তার মধ্যে থাকে ডিরেকশন টেস্ট, তার মধ্যে সিলোলিজম, এই যে পার্টগুলো থাকে এবং এগুলো কিন্তু সহজেই তোমরা দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু দেখো এবং সেই রেসপেক্টে কিন্তু তোমরা অলরেডি তার প্রিপারেশনটা নাও। আর এর সাথে সাথে কী করতে হয়? এর সাথে সাথে তোমাদেরকে পড়তে হবে জেনারেল স্টাডি অর্থাৎ জিকে। এবং এই জিকে, তাহলে সেই জিকের পার্ট কি? এই যে ধরা যাক আজকে যারা তোমরা দেখছো, ধরো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা প্রত্যেক দিন নিউজ পেপার পড়ো, বিভিন্ন যে কারেন্ট ইভেন্ট, বিভিন্ন যে স্পোর্টস যে ইস্যুগুলো, স্পোর্টসের যে সমস্ত যে পার্টগুলো হয়, তোমরা বিভিন্ন রকম কারেন্ট ইভেন্টে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল সমস্ত কিছু ইভেন্ট, এই ইভেন্টগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকে। তাই এমন কিছু বিষয়বস্তু নয়। এবং সবথেকে ইন্টারেস্টিং এই পরীক্ষাটা দেখো 12th স্ট্যান্ডার্ডের পরীক্ষা, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এই সিএইচএসএল লেভেল 10 দেখো 12th স্ট্যান্ডার্ড, এটা কি না সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম। এবং যখন তুমি এই লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টগুলোতে যখন তুমি তোমার চাকরি জীবন স্টার্ট করবে, তখন কিন্তু তোমার স্যালারি মোটামুটিভাবে অন অ্যান অ্যাভারেজ, তিনটে ডেফিনেটলি ডিফারেন্ট, কিন্তু অন অ্যান অ্যাভারেজ তোমার গ্রস স্যালারি কত হতে পারে? দেখো গ্রস স্যালারি কিন্তু তুমি স্টার্ট করবে 35,000 থেকে 40,000-এর মধ্যে। তাহলে 35,000 to 40,000 তুমি তোমার কেরিয়ার স্টার্ট করবে, যে পরীক্ষাটা কিন্তু 12th স্ট্যান্ডার্ডের পরেই কিন্তু দেওয়া যায়। সো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন এখন থেকে নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বড় কথা যে আমাদের যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বোর্ড, তাকে সেটা কিন্তু অলরেডি ক্যালেন্ডার একটা পাবলিশ করে দিয়েছে যে 2024-এ কোন সময় কি পরীক্ষা হবে। অলরেডি সিএইচএসএল এর একটা ডেট আছে, প্রথমে আমরা এমটিএস আসবো, তারপর সিএইচএসএল এর ডেট আছে এবং তারপরে সিজিএল এর ডেট আছে, সেটা পরে, সেটা গ্র্যাজুয়েশন লেভেল। কিন্তু আমরা এখানে ফোকাস করব এবার এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। এইখানে কি নন টেকনিক্যাল কিছু পোস্ট আছে, কিছু হাওয়ালদারের পোস্ট আছে। দেখো 1 নম্বরে মাল্টিটাস্কিং স্টাফ, এটা নন টেকনিক্যাল, আর হাওয়ালদার 2 নম্বর পোস্ট, এটা কিন্তু 10th স্ট্যান্ডার্ডে দেওয়া যায়, মানে মাধ্যমিক পাস করে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারো। এটাও কিন্তু মাল্টিটাস্কিং টাস্কের ক্ষেত্রে এমটিএস এ টিয়ার 1 আমরা যদি দেখি, সেখানেও কোলে স্যার যেরকম ভাবে বললেন 25টা করে কোশ্চেন 4টে সেকশনে থাকে, ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে। এই 25টা করে কোশ্চেন 4টে সেকশন, 100 নম্বরে 100টা কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা হয়। তারপরে বিভিন্ন আরো রাউন্ড আছে, সেগুলোতে আসবো। তারপরে দেখো কোলে স্যার এরপরে কি পোস্ট আছে আমাদের? এরপরে অলরেডি দেখো স্টাফ সিলেকশন কমিশনের রেসপেক্টে আবারও দেখো ফেজ 12 মানে সিলেকশন পোস্ট, এটা এবারের রেসপেক্টে ফেজ 12 মানে সিলেকশন পোস্টটা বিভিন্ন পোস্ট থাকে, সেই পোস্টের মধ্যে হচ্ছে করে তোমার 3 ধরনের পোস্ট থাকে, একটা গ্র্যাজুয়েশন লেভেলের, একটা হায়ার সেকেন্ডারি লেভেল এবং একটা ম্যাট্রিকুলেশন লেভেল। তাহলে যারা 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ড যারা পাস করেছো তারা কিন্তু অবভিয়াসলি এই যে 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ডের যে পরীক্ষাগুলো তার জন্য এলিজিবল। তোমাদের মনে হতে পারে যে স্যার 10th স্ট্যান্ডার্ডের পরে কি এজ লিমিটে আমাদের পারমিট করবে?
মজার ব্যাপার এই যে সমস্ত পরীক্ষাগুলো তাদের মোস্ট অফ দ্য পরীক্ষার যে এজ লিমিট সেটা 18 to 25, অর্থাৎ এই স্ট্যান্ডার্ডের যে পরীক্ষাগুলো হয় 18 to 25, তোমরা 25 বছর পর্যন্তই কিন্তু তোমরা সুযোগ পাবে। এবার তুমি ভাবো 18 ইয়ার্সে তুমি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে তুমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে মোটামুটি 21+22 পৌঁছে গেছো, এবং সেই সময় গিয়ে তুমি যদি চিন্তাভাবনা করো যে এই পরীক্ষাগুলো দেবো, তাহলে তোমার হাতে থাকবে কত? হাতে থাকবে হার্ডলি 2.5 বছর। এবং সেই প্রিপারেশনটা টাইম, কারণ রিভিজিট করতে হবে, আমি বারবার বলছি এই রিভিজিট করতে হবে, যেটা তোমার অলরেডি এখন মনে আছে। তোমাকে যদি আমি এখন হিস্ট্রির 5টা কোয়েশ্চেন করি, সেই 5টা কোয়েশ্চেনে তুমি 4টে কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার দেবে, কিন্তু যখন তুমি ওই গ্র্যাজুয়েশনে বিভিন্ন সাবজেক্ট নিয়ে গেলে পড়াশোনা করে ওখানে পৌঁছবে, তখন কিন্তু এই যে কমন জায়গাগুলো, যে সোশ্যাল সায়েন্স পড়লে, যে সোশ্যাল স্টাডিজ পড়লে, তার কিন্তু অনেকটা পোর্শন কিন্তু তুমি ভুলে যাচ্ছ, তাই তোমাকে আবার রিভিজিট করতে হচ্ছে। তাহলে সেজন্যই অবভিয়াসলি কিন্তু তোমাদের এখন থেকে যে প্রিপারেশন, সেই এখন থেকে প্রিপারেশন নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাই চলো দেখে নিই ফেজ 12-এ কী ধরনের তোমরা পোস্ট পাবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, ফিল্ডম্যান, ডেপুটি রেঞ্জার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ফোরম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা কমিউনিকেশন, ড্রিলার, স্টকম্যান, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এই পোস্টগুলোতে কিছু জায়গা আছে যে পোস্টে কিন্তু তোমার এই 12 স্ট্যান্ডার্ড যেগুলো লেখা আছে বা 10 স্ট্যান্ডার্ড লেখা আছে তাদের সাথে কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশান 2-1টা পোস্টে আছে। কিন্তু যে পোস্টগুলো ম্যাক্সিমামটাই যে কমন জায়গা আছে, সেই কমন জায়গাগুলোতে কিন্তু তোমরা, অর্থাৎ অ্যাডিশনাল কোয়ালিফিকেশান বাদ দিয়েই কিন্তু অনেক পোস্টেই কিন্তু তোমরা অটোমেটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। আর এই যে সিলেকশন পোস্ট, এটা স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর নেয়। তার মানে তোমরা অর্থাৎ চান্স পাচ্ছ কিন্তু এই সিলেকশন পোস্টের যে জায়গাগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করার, এবং এই সিলেকশন পোস্টের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তাই তোমরা চাইলে কিন্তু যারা অলরেডি 10 স্ট্যান্ডার্ড পাস করেছো বা যারা অলরেডি 12 স্ট্যান্ডার্ড পাস করে গেছো, তারা কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। চলো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আছে। একই আরও কিছু পোস্ট আছে, এবং এই সিলেকশন পোস্টের মধ্যে দেখো একবার ভালো করে লক্ষ্য রাখো যে কতগুলো পোস্ট সিলেকশন পোস্টে 12 স্ট্যান্ডার্ড এবং 10 স্ট্যান্ডার্ডে তোমরা রেসপেক্টে পাচ্ছ। 12 স্ট্যান্ডার্ড রেসপেক্টে কিন্তু দেখো স্টোর কিপার, ডেটা এন্ট্রি অপারেটর, কার্পেন্টার, কোর্ট ক্লার্ক, ঠিক আছে, এগ্রিকালচারাল, ফিল্ডম্যান, ড্রাফটসম্যান, লোয়ার ডিভিশন ক্লার্ক, কেয়ারটেকার, সিনিয়র ফটোগ্রাফার, ফার্মাসিস্ট, কপি হোল্ডার, ইনসেক্ট কালেক্টর, ডিফারেন্ট টাইপ অফ পরীক্ষার দেখো তোমরা সেখানে পোস্ট পাচ্ছ কতগুলো। আমি এখনই সিরিয়াল নাম্বার দেখো 28টা পরীক্ষার নাম আমি দেখতে পাচ্ছি 12 স্ট্যান্ডার্ড রেসপেক্টে। আরও আছে, দেখে নাও কতগুলো পরীক্ষা তোমরা দিতে পারবে শুধুমাত্র 12 স্ট্যান্ডার্ড রেসপেক্টে। দেখতে থাকো, দেখো 12 স্ট্যান্ডার্ড রেসপেক্টে আমরা দেখো সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি একই রকম। দেখো কি আছে, সিনিয়র ড্রাফটসম্যান, ওয়েভার গ্রেড 1, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্ট্যাটিস্টিশিয়ান কাম মেডিকেল রেকর্ড লাইব্রেরিয়ান। তাহলে এতগুলো ডিফারেন্ট পরীক্ষার তোমরা কিন্তু ফর্ম তোমার ফিল আপ করতে পারছো। তাহলে টোটাল 39টা পোস্ট 12 স্ট্যান্ডার্ড এবং 10 স্ট্যান্ডার্ড মিলিয়ে তোমরা সিলেকশন পোস্টে দিতে পারছো। তাহলে ভাবো একবার কতটা সুযোগ। তোমরা হয়তো জানতেই না যে সত্যি 10th এবং 12 স্ট্যান্ডার্ড পরে এতগুলো পরীক্ষা দেওয়া যায়। এই যে জায়গাটা কিন্তু অবভিয়াসলি তোমাদের হয়তো অনেকেরই জানা নাই। পশ্চিমবঙ্গের যে আমরা সোশিও ইকোনমিক স্ট্রাকচারে থাকি, সেই সোশিও ইকোনমিক স্ট্রাকচারের রেসপেক্টে দাঁড়িয়ে আমাদের পক্ষে কী হয়, আমাদের পক্ষে এটাই স্বাভাবিক যে এই সমস্ত পরীক্ষাগুলো সম্পর্কে জানি না বলেই আমাদের যারা পাশের রাজ্য তারা কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোই চান্স পেয়ে চলে যায়, আর আমরা পরবর্তী ক্ষেত্রে ফিরে আসি। তাই চলো এখন থেকে প্রিপারেশনটা কিন্তু নিতে স্টার্ট করি। কিছু পোস্ট আছে দেখো 10 স্ট্যান্ডার্ডে, যেটা কোলে স্যার বলছিলেন সিলেকশন পোস্টের ক্ষেত্রে 37 থেকে এখনো 50, মানে এখনো 14টা পোস্ট আছে, যেটা আবার 10 স্ট্যান্ডার্ড। দেখো কন্টিনিউয়াসলি এটা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ফিল্ড ওয়ার্কার, টেলিফোন অপারেটর, ফিল্ড ওয়ার্কার, ফটোগ্রাফার, মেকানিক, এরকম অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছি। মানে সিলেকশন পোস্টের মধ্যেই 50টা পোস্ট 12th এবং 10th স্ট্যান্ডার্ড মিলিয়ে। এরপর দেখুন স্যার এসএসসি স্টেনোগ্রাফার বলছে, একদম স্টেনোগ্রাফার। আচ্ছা এখানে একটা বলি তোমাদেরকে, এসএসসি স্টেনোগ্রাফার যারা 12 স্ট্যান্ডার্ড যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু সময় নষ্ট না করে তোমরা একটা ছোট্ট স্টেনোগ্রাফির কোর্স করে নাও। এবং অদ্ভুতভাবে হয়তো অর্ক স্যার আপনি জানবেন, এই স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি লেভেলে তোমাদেরকে একটা তথ্য দিলে তোমরা চমকে যাবে। স্টাফ সিলেকশন কমিশনের সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেনোগ্রাফারের গ্রেড সি এবং গ্রেড ডি লেভেলের যা ভ্যাকেন্সি আছে একটা ইয়ারে সেই ভ্যাকেন্সি ফিল আপ হয় না, অর্থাৎ স্টুডেন্ট মানে লোক চাকরি পাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ছোট্ট একটা স্টেনোগ্রাফির কোর্স করে নাও, এই টাইমটা ওয়েস্ট না করে। যে টাইমটা পাচ্ছ পরীক্ষা দেওয়ার পর থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত এই স্টেনোগ্রাফি কোর্সটা একটু করো, 6 মাসের একটা কোর্স করো বা 1 বছর একটা সার্টিফিকেট কোর্স করো, এবং এই পরীক্ষাগুলোর জন্য ইজিলি তোমরা এলিজিবল হয়ে যাবে। এবং এই পরীক্ষা কিন্তু দেখো অটোমেটিক্যালি তোমরা গ্রেড সি এবং গ্রেড ডি লেভেলের এবং স্টেনোগ্রাফি কিন্তু হিউজ ভ্যাকেন্সি পড়ে আছে।
তাই এই জায়গাটাও কিন্তু তোমরা দিতে পারছো, দেখে নাও। কিন্তু এর সাথে সাথে কি পাচ্ছ তোমরা জানো, রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আরপিএসএফ, এই পরীক্ষাগুলো তোমরা জানোই। অনেকেই আরপিএফ এবং আরপিএফএসএফ এই পরীক্ষাগুলো সম্পর্কে জানো। তাই তোমরা যারা এই আফটার 10th বা আফটার 12th স্ট্যান্ডার্ডে যারা তোমরা ভাবছো যে আমরা বিএসএফের পরীক্ষাতে দেবো, তারা কিন্তু এই যে আরপিএফ এবং আরপিএসএফের পরীক্ষার দিকেও কিন্তু তাকাতে পারো। এবং সেখানেও কিন্তু হচ্ছে গেলে ডেফিনেটলি হ্যাঁ এখানে ফিজিক্যাল এলিজিবিলিটি কিছু ক্রাইটেরিয়া আছে, তার সাথে সাথে সবাই হয়তো সেখানে এলিজিবল হবে না, কিন্তু যারা এলিজিবল তারা কিন্তু পরীক্ষা দেখতে পারো। চলো দেখা যাক নেক্সট কি আছে। নেক্সটে দেখো তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি অলরেডি কিন্তু এএলপির একটা নোটিফিকেশন আউট হয়ে গেছে, রেলওয়ে অ্যাপ্রেন্টিস এন্ড রেলওয়ে গ্রুপ ডি, এইটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 10th স্ট্যান্ডার্ডে। তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি ডিফারেন্ট টাইপ অফ পরীক্ষা নেয়। সেই ডিফারেন্ট টাইপ অফ পরীক্ষার মধ্যে টেকনিক্যাল পোস্ট আছে, নন টেকনিক্যাল পোস্ট আছে। এই নন টেকনিক্যাল পোস্টের কিছু পোস্ট আছে যে পোস্টগুলো হচ্ছে গেলে গ্র্যাজুয়েশন লেভেলে রেসপেক্ট দিতে পারছো। টেকনিক্যাল পোস্ট আছে, স্যার একটু আগে বলছিলেন এএলপি, এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটা কিন্তু টেকনিক্যাল পোস্ট, এটার জন্য কিন্তু 10th স্ট্যান্ডার্ড কিন্তু এলিজিবল নয়। কিন্তু এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ রেলওয়ে অ্যাপ্রেন্টিসেস, রেলওয়ে গ্রুপ ডি এবং অদ্ভুতভাবে তোমরা জানো হচ্ছে গেলে আরও কিছু এনটিপিসির যে কিছু পোস্ট, যে পোস্টগুলো কিন্তু 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ডের রেসপেক্টে দেওয়া যায়। তাই এই পরীক্ষা দেওয়ারও কিন্তু সুযোগ পাচ্ছ। ভাবো সর্ববৃহৎ যে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং ভারতবর্ষের যে গভর্নমেন্ট যে ডেফিনেটলি যে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা যারা পরিচালিত, সেই পরীক্ষায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অর্থাৎ রেলের যে চাকরি, সেই চাকরিতে কিন্তু তোমরা তোমরা চান্স পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। চলো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আছে। আর পরের পরীক্ষাটা আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। কি নাম শুনেছো তো? আইবি। ভাবো একবার, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ, 10th স্ট্যান্ডার্ড। তাহলে আইবির মতো প্রেস্টিজিয়াস জব, প্রেস্টিজিয়াস একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেও কিন্তু 10th স্ট্যান্ডার্ডের রেসপেক্টে কিন্তু তোমার জন্য পোস্ট আছে। কি পোস্ট আছে? সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ। তাহলে আইবির ক্ষেত্রেও কিন্তু তোমরা এই পরীক্ষাও দিতে পারছো এবং প্রায় প্রত্যেক বছরই কিন্তু এই পরীক্ষাটা হয়। তাহলে কতগুলো পরীক্ষা তোমরা পাচ্ছ দেখো সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে। তাহলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে পাচ্ছি, আমরা স্টেট গভর্নমেন্টের রেসপেক্টে পাচ্ছি, তাহলে কেন এখন থেকে প্রিপারেশনটা নেবো না? বারবার কিন্তু আমি একই কোশ্চেন করছি, তোমরা ভাববে, তোমাদের ভাবার সময় যে সত্যি আমরা আমাদের একাডেমিক পার্টে টাইম যদি আমরা দিই, তার সাথে সাথে এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে চাকরির যে জায়গা, সেই জায়গাতে যদি আমরা এগিয়ে যেতে পারি, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। এবং স্যার দেখুন, ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা গ্রামীণ ডাক সেবক দেখতে পাচ্ছি 10th স্ট্যান্ডার্ড অবভিয়াসলি। এবং এই গ্রামীণ ডাক সেবকের লাস্ট 2 বা 3টে ইয়ারে যদি তোমরা দেখো, প্রচুর স্টুডেন্ট লাস্ট অ্যাকচুয়ালি 4-5টা প্রচুর স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়েছে। এবং এটা মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে হয়। তো হয়তো তোমাদের এখন হয়তো এটা পরীক্ষা হয় না, কিন্তু আগামী দিনে কেরা বলতে পারে এই রেসপেক্টে হয়তো এক্সাম হয়তো হতে পারে, কিন্তু জেনারেলি এখনও পর্যন্ত এটা মার্কসের রেসপেক্টে হয়। চলে যাক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামসের। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেসপেক্টে তোমরা কী কী পরীক্ষা দিতে পারবে, সেই পরীক্ষাগুলোর একটু লিস্ট দেখে নাও। স্যার একটু বলুন। ফুড এসআই অলরেডি সামনে 16-17 তারিখ পরীক্ষা, 3টে করে শিফট, টোটাল 6টা পেপারের উপর পরীক্ষা হবে। 10th স্ট্যান্ডার্ড যারা মাধ্যমিক পাস করেছো ফুড এসআই পরীক্ষার জন্য এলিজিবল। তার সাথে 10th স্ট্যান্ডার্ডে কি আছে? এবং সবথেকে বড় কথা, ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা যদি একটু গেলে খবরাখবর রাখো, দেখবে 16 তারিখের পরীক্ষা যারা দিয়ে আসছে, যারা বিভিন্ন জায়গায় দেখবে সেন্টার পড়েছে, তাদের সাথে যদি তোমাদের ডেফিনেটলি রাস্তাঘাটে কোথাও দেখা হয়, তাদেরকে জিজ্ঞেস করবে, আচ্ছা তোমরা যে আজকে পরীক্ষা দিয়ে এলে তোমাদের কোয়ালিফিকেশন কি? কেউ বলবে গ্র্যাজুয়েশন, কেউ বলবে মাস্টার ডিগ্রি। তাহলে ভাবো, তুমি যদি আজকে থেকে প্রিপারেশন নিয়ে এই পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও, তাহলে আমার ডেফিনেটলি কী হবে, আমার ডেফিনেটলি এতগুলো বছর পরে আর এই চিন্তা ভাবনা করতে হবে না। একদম। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেখানে সবথেকে বড় কথা অ্যারিথমেটিক এবং জিকে, জিএস যে পেপারটা আমরা বলি, এই দুটোর মধ্যেই 50-50-100টা কোশ্চেন থাকছে, মানে ইংলিশেও বা জিআই কিন্তু এখানে থাকছে না। এবং তারপরে চলে আসছে কি ক্লার্কশিপ এক্সাম। এর পরবর্তী আমরা হয়তো জুন জুলাই মাস নাগাদ দেখতে পাবো, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে ক্লার্কশিপের পরীক্ষা। সেখানে ম্যাথ এবং জিএস থাকছে, তার সাথে ইংলিশের একটা পেপার অ্যাড হচ্ছে 30 নম্বরের। তার সাথে তারপরে চলে আসবে আমাদের টাইপিং। ক্লার্কশিপের পরীক্ষাটা শেষ হবে, তারপরে টাইপিং এর পরীক্ষাটা চলে আসবে। এটা গেল 10th স্ট্যান্ডার্ড। এবার দেখুন স্যার, 12th স্ট্যান্ডার্ডের পরীক্ষা স্টার্ট হয়েছে, কৃষি প্রযুক্তি সহায়ক। এটাও কিন্তু আরেক ধরনের পরীক্ষা। আমরা 12th ক্লাস পাস করার পরই দেখতে পাচ্ছি কৃষি প্রযুক্তি সহায়ক। এবং তার সাথে পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ কনস্টেবল অলরেডি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষা এবং প্রত্যেক বছর কিন্তু নিয়ম মেনে কিন্তু এই কনস্টেবলের পরীক্ষাটা হয়। এবং গতকাল কনস্টেবলের একটা রেজাল্টও আউট হয়ে গেছে। তোমরা হয়তো তোমরা হয়তো যারা যারা অ্যাওয়ার্ড তারা হয়তো জানো। তাই দেখো, পরীক্ষাগুলো কিন্তু তোমরা ইজিলি কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা বসতে পারো। আর অলরেডি স্যার এই দেখুন নোটিফিকেশন, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। ভাবো,
10th অ্যান্ড 12th স্ট্যান্ডার্ড রেসপেক্টে অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গেছে। চাইলে যারা 10th স্ট্যান্ডার্ড পাস করেছো তাদের এজ লিমিটের মধ্যে অবভিয়াসলি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো এবং অবশ্যই কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করো। চলো দেখে নাই আর কি পাওয়া যায়। ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নট অনলি ক্যালকাটা হাইকোর্ট, বিভিন্ন যে ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো আছে সেই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টগুলোতেও কিন্তু এই একই রকমভাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মানে যেগুলো আমরা ক্লারিক্যাল কাজ বলি এবং গ্রুপ ডি লেভেলের যে কাজ সেই কাজ কিন্তু তোমরা এই সমস্ত পরীক্ষার যে প্রিপারেশন বা এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা দিতে পারছো একদম। সো আশা করি আজকের যে তোমরা এতগুলো পোস্ট দেখলে এই পোস্ট থেকে কিন্তু তোমরা ডেফিনেটলি এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সামনে কিন্তু সুযোগ আছে। তাহলে চলো সুযোগটাকে সদ্ব্যবহার করি, একদম তাই তো? একদম স্যার। আমি এবং অর্ক স্যার আমরা ডেফিনেটলি আমরা এখন মাঝে মাঝে ভাবি যে এই যে আমাদের যে জার্নি সেই জার্নিতে এই সমস্ত পরীক্ষাগুলো করাটা আমরা সত্যি ছোটোবেলায় জানতাম না, কারণ আমাদের সামনে এত স্কোপ ছিল না, সুযোগ ছিল না। তাই তোমরা কিন্তু এই ভুল করো না। ডেফিনেটলি আগামী দিনে কিন্তু তোমরা এই পরীক্ষাগুলোর প্রিপারেশন স্টার্ট করো। আর অবশ্যই যদি কোনো রকম কোনো এনকোয়ারি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তোমরা অবভিয়াসলি আমাদের যে এনকোয়ারি নাম্বার আছে, রাইস এডুকেশনের যে এনকোয়ারি নাম্বার আছে সেই এনকোয়ারি নাম্বারে ফোন করতে ভুলবে না। এবং আমাদের যে ওয়েবসাইট আছে রাইস এডুকেশনের, এবং এই রাইস এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে ভিজিট করো। তোমাদের যাবতীয় কোয়ারিজ আমাদের ওয়েবসাইটে তোমরা পুট করো। আমরা তোমাদের ওই সমস্ত কোয়ারিজের জন্য অ্যান্সার দেওয়ার জন্য তোমরা সঙ্গে সঙ্গে ওখানে অ্যান্সার পাবে এবং প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং চলো আগামী দিনে একটা নতুন স্বপ্ন দেখো এবং নতুনভাবে আমরা শুরু করি এবং আমরা আগামী দিনে যাত্রাটা যাতে তোমাদের যদি মসৃণ হয় এবং আগামী দিনে তোমরা যদি স্টেবিলিটি এবং আর্থিকভাবে ঠিকঠাক জায়গায় পৌঁছও সেই ব্যবস্থা নিজেরা চিন্তাভাবনা করো। এবং তার জন্য আমাদের তরফ থেকে রাইস এডুকেশনের তরফ থেকে যা যা তোমাদের প্রয়োজন সেই জায়গা আমরা দিতে বদ্ধপরিকর এবং আমরা তোমাদেরকে সেই সাপোর্ট দেবো। একদমই সঙ্গে থাকো রাইস এডুকেশন এবং অবশ্যই আমাদের রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো বাই টু অল।